দেশ সবার, আমি মনে করি বিজয় সবার। আজকে বিজয় দিবস আমার খুব ভালো লাগছে। আমি ভালোবাসি বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল। ৫৪ ট্রুপারের মনোমুগ্ধকর প্যারাট্রুপিং, ফ্লাইপাস্টের বর্ণিল আয়োজন। রাষ্ট্রীয় সালাম দেবে, সশস্ত্র সালাম। দেশজুড়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ৭১-এর শহীদদের। কুচকাওয়াজ, বিজয় মেলা সহ দিনব্যাপী নানা আয়োজন। আমরা এমন একটি বাংলাদেশ আসলে দেখতে চাই যেখানে থাকবে না কোনো ভেদাভেদ। ৭১ সালে যারা আমাদের মুক্তিযুদ্ধ করেছেন তাদের জন্য আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি। নতুন প্রজন্ম যারা আছে, ছোট বাচ্চারা, তারা যাতে আমাদের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে। হাদি হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের সহযোগী কবির গ্রেফতার। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন উদ্ধার। আশুলিয়া হয়ে প্রাইভেট কারে ময়মনসিংহ যায় ২ সন্দেহভাজন। সুদানে শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় গুরুতর আহত চুমকি আক্তারের অডিও বার্তায় হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জে গ্রামের বাড়িতে মা বোনের কান্না। আমার ছেলেরে তোমার ছোট ভাইয়ের মতো দেখবা, আমি হয়তো দেশে আর নাও ফিরতে পারি। যারা জিজ্ঞাসা তারা জানি, সবাই জানি মার মুহূর্তে বুকে ফিরে আসে। বিজয় দিবসের শুভেচ্ছা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। বিজয় দিবসের শুরুতে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ১৬ ডিসেম্বর জাতির ইতিহাসের গৌরব উজ্জ্বল একদিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। ৩০ লাখ শহীদ, ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম স্বাধীন বাংলাদেশের। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৬টা ৩৩ সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। ৬টা ৫৫ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন, ৭১-এর স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার কারণেই ২৪-এ হয়েছে গণঅভ্যুত্থান। অভিযোগ, এই আন্দোলনে পরাজিতরা পেছন থেকে আঘাত করার চেষ্টা করছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে, আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে, যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাবে। ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা জানান রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মুখর হয়ে ওঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায়। বিজয়ের ৫৪ বছর পরেও
গণতন্ত্র, ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি ও আইনের শাসনের বিষয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, সাভার। বাংলার আকাশে উড়ল লাল সবুজের পতাকা। 55তম বিজয় দিবসকে স্মরণীয় রাখতে পতাকা নিয়ে প্যারাজাম্পিং করলেন টিম বাংলাদেশের 54 সদস্য। লক্ষ্য বিশ্ব রেকর্ডের তালিকায় স্থান। তাছাড়া তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আয়োজিত ফ্লাইপাস্ট এবং বিশেষ অ্যারোবেটিক শো ছিল নজরকাড়া। জাতিসংঘ মিশনে শহীদ 6 শান্তিরক্ষী এবং দুর্বৃত্তের হামলার শিকার ওসমান হাদিকেও স্মরণ করা হয়। 55 বছরে 56,000 বর্গমাইলের বাংলাদেশ। লাল সবুজ পতাকাকে সুউচ্চে উড়াতে আর বিজয় দিবসকে রাঙাতেই ছিল দুঃসাহসিক প্যারাজাম্পিং। অংশ নেন সশস্ত্র বাহিনীর 53 প্যারাট্রুপার এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রত্যেকের সাথেই ছিল জাতীয় পতাকা। লক্ষ্য সর্বোচ্চ সংখ্যক পতাকা সহ প্যারাজাম্পিং হিসেবে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়া। দুর্বৃত্তদের হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট পরে ডাইভ দেন বিডার চেয়ারম্যান ও টিম বাংলাদেশের সদস্য আশিক চৌধুরী। এছাড়া সুদানের জাতিসংঘ মিশনে শহীদ 6 বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে 6 জন নিজ নামফলক বদলে তাঁদের নেমপ্লেট ধারণ করেন। বিজয়কে উদযাপন করার জন্য 54 জন প্যারাট্রুপার একসাথে জাম্প করছি। আমি তার মধ্যে একমাত্র একজন, বাট আমার সাথে আরও 53 জন ভাই আছেন। সার্বভৌমত্ব, আমাদের ডেমোক্রেসি এবং আমাদের দেশে যে নতুন সূচনা, সেই সূচনাকে উদযাপন করার জন্য এই বিশ্ব রেকর্ডের আয়োজন করছি। পরে একে একে অবতরণ করেন তেজগাঁয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে, যা উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমলা ও বিদেশি কূটনীতিকরা। উপস্থিত ছিলেন সকল বীর শ্রেষ্ঠের পরিবার, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিগণ ও সাধারণ মানুষ। এর আগে প্যারেড স্কোয়ারের আকাশ বর্ণিল হয়ে ওঠে সশস্ত্র বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীতে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত ব্যান্ডেরও ছিল পরিবেশনা। 3 বাহিনীর সমন্বয়ে নজরকাড়া ফ্লাইপাস্ট এবং বিজয়ের এমন আয়োজনকে অসাধারণ উল্লেখ করেন সরকারের কর্তা ব্যক্তিরা। 12,000 ফুট থেকে একসাথে জাম্প, সাকসেসফুল জাম্প, এটা আমার মনে হয় বিশ্ব রেকর্ড যেমনই তেমনি বাংলাদেশের জন্য একটি গর্বিত বিষয় হয়ে দাঁড়িয়ে উঠত। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা এটা একটা বাহিনী, আমাদের সমস্ত গর্ব এবং আশা আকাঙ্ক্ষার প্রতীক। খুব ভাল লাগে। প্যারাট্রুপিংয়ে অংশ নেওয়া অনেকেই জানান অভিজ্ঞতা থাকলেও আজকের দিনটি বিশেষ। আজকের এই টোটাল শো এবং এই রেকর্ড আমরা মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের, মুক্তিযোদ্ধাদের এবং আহত নিহত সকল মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। বাংলাদেশের হিস্ট্রি একটা পার্ট হতে পেরেছি। অনেকেই এক জীবন শেষ করে যায়, হিস্ট্রি অংশ হতে পারে না। মানে এই ফিলিংসটাই আমাদের সবাইকে অলওয়েজ গুজবাম্প দেয়। সত্যি এটা আসলে আমাদের সকলের জন্য অনেক সম্মানজনক। বিজয়ের এই আয়োজন লাল সবুজের বাংলাদেশ পুরো বিশ্বকে জানান দিল আরও একবার তার গৌরবের কথা। 54 জন প্যারাট্রুপার নামলেন, গড়লেন এক অনন্য বিশ্ব রেকর্ড, যে রেকর্ডে ভাস্বর হয়ে থাকলো 56,000 বর্গমাইলের এই পুরো বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে রয়েছে দিনব্যাপী বিজয় মেলা আর সাংস্কৃতিক আয়োজন। বিজয় দিবস বাঙালি জাতির চূড়ান্ত গৌরবের দিন। আজ এক সাগর রক্তের বিনিময়ে এদিনে মিলেছিল স্বাধীন বাংলাদেশ, লাল সবুজের পতাকা। বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছিল কুচকাওয়াজ সহ নানা আয়োজন। আগে আমরা ছোটবেলায় অন্তত যেরকম দেখতাম, যেরকম ভাবে উদযাপন করা হতো, এখন হয়তো সেই জিনিসটা নেই। নতুন প্রজন্ম যারা আছে, ছোট বাচ্চারা, তারা যাতে আমাদের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা, এরপর ফুল দেন প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। সিলেটে 31 বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার।
আমরা এমন একটি বাংলাদেশ আসলে দেখতে চাই যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, কোনো ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে প্রত্যেকেই একটি সুন্দর, সুস্থ, মানবিক, সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারবে। 1971 সালে যারা আমাদের মুক্তিযুদ্ধ করেছেন তাদের জন্য আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের হচ্ছে গিয়ে পবিত্র কর্তব্য। জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন ছিল বরিশালেও। শহীদ মিনারে ঢল নামে সকল শ্রেণী পেশার মানুষের। বর্ণাঢ্য আয়োজন রাজশাহীতে। শহীদ মিনারের প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা। আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নেবে বলে প্রত্যাশা তাদের। 31 বার তোপধ্বনিতে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় কুমিল্লায়। সূর্য সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজের সকল স্তরের মানুষ। রংপুরে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। ঢল নামে অসংখ্য মানুষের। ছিল কুচকাওয়াজ, ডিসপ্লে সহ নানা আয়োজন। ঢাকার নবাবগঞ্জ, দোহারেও নানা আনুষ্ঠানিকতা। বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জেও বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। শিশু কিশোরদের সংগঠনের উদ্যোগে হয় পতাকা র্যালি। এছাড়াও দেশের প্রতিটি জেলায়, গ্রামেগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, আপনাদের বলছিলাম বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বসেছে বিজয় মেলা। আমরা এই বিষয়ে জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি খুলনাতে প্রবীর বিশ্বাসের কাছে। প্রবীর, কিভাবে উদযাপন হচ্ছে বিজয় দিবস মেলা সম্পর্কে একটু জানতে চাই। দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? সারা দেশের মতো খুলনাতেও কিন্তু লোপা নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিজয় দিবসের এই দিনটি। তার বাইরে থেকেও খুলনা জেলা প্রশাসনের আয়োজনে যে জেলা স্টেডিয়ামটি রয়েছে সেখানে 3 দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই মেলায় লোক এবং কারুশিল্পের যে ব্যাপারগুলো রয়েছে, হাতের তৈরি বিভিন্ন সরঞ্জাম, সেই সমস্ত পসরা সাজিয়েই কিন্তু দোকানিরা এখানে এসেছে। আমরা সামনের দোকানে যাব, যদি দেখি আমরা যে এখানে সব কাঠের তৈরি জিনিস দিয়ে এই দোকানটি সাজানো হয়েছে। পরিবারের দৈনন্দিন কাজে যেসব জিনিস ব্যবহার হয় সেগুলো প্লাস্টিক কিংবা লৌহজাত বা অ্যালুমিনিয়ামজাত নয়, সেটি কাঠের তৈরি। আপনাদের একটা উদ্দেশ্য কি কাঠের এইটার নিয়ে? আমাদের মেইন মোটিভ হচ্ছে পরিবেশ বান্ধব প্রোডাক্টটা আসলে সম্প্রচার করা। যেমন মনে করেন এখন প্লাস্টিকে সব ভরে গেছে, তো আমরা কিন্তু যে কাঠের চাপিং বোর্ড ইউজ করতেছি, যার কারণে পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট আমরা দিতে পারি। প্রোডাক্ট দিতে পারেন। আমরা একটু সামনের দিকে যাব। এই স্টলে কি কি আছে? যিনি স্টলে আছেন তার কাছে একটু শুনবো স্টলে কি কি আছে। ঘর সাজানোর হোম ডেকোর আইটেমগুলোই নিয়েই আমার মেইনলি কাজ করা, যে ডাইনিং রুমের জন্য, বেডরুমের জন্য, লিভিং রুমের জন্য যেগুলো সাজালে একটু দেখতে বেশি মনোমুগ্ধকর যদি লাগে, তো সেই আইটেমগুলো নিয়েই আমার আর কি কাজ করা আর কি। বেচা কিনা শিশু আছে, দেখি আমরা তো শিশুদের সঙ্গে কথা বলবো। মেলাতে কি কি দেখেছো, কি ভালো লেগেছে? কাঠের বিভিন্ন জিনিস দেখেছো, অনেক ধন্যবাদ তোমাকে। সামনে হচ্ছে বইয়ের দোকান, এখানে নানান ধরনের বই রয়েছে। আমরা দেখি শিশুরা সেই বই দেখছে, সেই বই পড়ছে, সেই বই কিনছে। বইয়ের যিনি পড়ছে সেই বই কিনছে। বইয়ের যিনি দোকানদার আছে আমরা তার সঙ্গে কথা বলি। আজকের এই বিজয় মেলাতে যে 3 দিনব্যাপী মেলা হচ্ছে, কি কি ধরনের বই আপনি এনেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এবার মুক্তিযোদ্ধার যে বইগুলো আছে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, এবং মুক্তিযোদ্ধার নতুন প্রজন্মের যে মুক্তিযোদ্ধার বইগুলো আছে এগুলো আমরা বিক্রি করতেছি বেশি। আর এবং বাচ্চাদের এবং মানে যারা আসতেছে এবং মেলাতে তারা বেশি মুক্তিযোদ্ধার বই বিক্রি করতেছি, এবং অন্যান্য বইগুলো বিক্রি করতেছি আমরা। অন্যান্য বইও বিক্রি করছেন। সামনের যে স্টলগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের বাঁশ, বেত এবং অন্য জিনিসের তৈরি যে কারুকার্যগুলো সেগুলো রয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং যারা আয়োজক রয়েছে তারা মনে করে যে এমন মেলার মধ্য দিয়ে গ্রামীণ লোক সংস্কৃতির সাথে নতুন প্রজন্ম পরিচিত হবে। একই সঙ্গে বিজয়ের উৎসবটি আরও বেশি মোহনীয় হবে তাদের জন্য। আগামীকাল, পরশুদিন 3 দিন ব্যাপী এই মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। লোপা।
প্রবীর, আপনাকে ধন্যবাদ, সেই সাথে বিজয় দিবসের শুভেচ্ছা। নওগাঁতে এবার যেতে চাই শফিক চটনের কাছে। শফিক, আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। নওগাঁতে কি আয়োজন চলছে বিজয় দিবস উপলক্ষে? কতটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখছেন সবার মাঝে? বিজয় দিবসের শুভেচ্ছা লোপা। সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। বিশেষ করে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিবসটি পালন করছেন এই অঞ্চলের মানুষ। নওগাঁতেও নানা কর্মসূচি রয়েছে। আমি এই মুহূর্তে শহরের এটিএম মাঠে রয়েছি, যেখানে জেলা প্রশাসন আয়োজিত 3 দিনের মেলা বসেছে এবং এই মেলাটি দুপুরের পর থেকেই একেবারে জমজমাট হয়ে উঠেছে। যদিও সকালের দিকে অন্যান্য কর্মসূচি ছিল, সেখানে মানুষের ঢল ছিল। এখানে আজকের প্রথম দিনের মেলাতেও কিন্তু আমরা দেখছি যে নানা বয়সের মানুষের প্রচুর রকমের ভিড় এবং বিভিন্ন স্টলগুলোতে মানুষ ভিড় করছে। নানা বয়সের শিশুরা এসেছে বাবা মায়ের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে এবং বন্ধু বান্ধব সঙ্গে এসেছে। সেই সাথে শিক্ষার্থীরা এসেছেন, বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন কলেজ থেকে এসেছেন, তারা ভিড় করছেন। আর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বিজয়ের এই যে দিনটিকে উৎসবকে পালন করার জন্য যে আয়োজন, সেটির বড় একটি অংশ জুড়ে রয়েছে বিজয় মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু উপভোগ করছেন যারা আগত তারা। এই মেলাটি 3 দিন থাকবে। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ হানাদার মুক্ত দিবস রয়েছে 18 ডিসেম্বর। সেই 18 ডিসেম্বর বিশেষভাবে উদযাপন করা হবে। এই মেলা বিশেষভাবে আরও বড় পরিসরে সেটি কিন্তু অপেক্ষা করছে, সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সব মিলিয়ে আসলে জেলা জুড়ে বিভিন্ন উপজেলাতেও আমি খোঁজ নিয়ে দেখেছি, সেগুলোতেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হচ্ছে। এই দিনটি স্মৃতিতে রাখার জন্য প্রতি বছরই অপেক্ষা করতে হয়। এই দিনটি আসলে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করা হয় এবং এই যে বিজয়ের যে আনন্দ, যে স্বাদ, যে তাৎপর্য, সেটি কিন্তু নতুন প্রজন্ম এবং প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার জন্য যেসব আয়োজনগুলো করা হয়ে থাকে, সেই সব আয়োজনগুলোতে আমরা দেখছি এবারও উপচে পড়া ভিড়, মানুষ কিন্তু ছুটে আসছেন। আজকের এই মেলার কথাই যদি বলি যে প্রতিটি স্টলেই কিন্তু বিপুল পরিমাণ দর্শনার্থী এবং সব বয়সের দর্শনার্থী রয়েছে। স্টলগুলোতে দেখছি হস্তশিল্প এবং কারুশিল্পের যে স্টলগুলো রয়েছে, সেগুলোতে আমরা দেখছি মানুষের ভিড়। এছাড়া বিভিন্ন রকমের খাবারের পসরা নিয়ে বসেছেন অনেকে। এর বাইরে বাঁশ বেত শিল্পের যে কারুপণ্যগুলো আছে, সেগুলোতে মানুষ ভিড় করছেন। এই মাঠের আশেপাশের যেসব অন্যান্য ফাঁকা জায়গা ছিল, কোনো জায়গাতে আসলে তিল পরিমাণ ঠাঁই নেই, এমন মানুষের ভিড়, এমন মানুষের উপস্থিতি। অনেক রাত পর্যন্ত এই মেলা চলবে এবং আগামী 3 দিন জমজমাট মেলা চলবে, এমনটি কিন্তু আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। সবাই বেশ আনন্দ করছেন। ধন্যবাদ শফিক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা চেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামি ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। বিবৃতিতে র্যাব জানায়, সোমবার ভোরে তাকে ফতুল্লার পাগলা থেকে গ্রেফতার করা হয়। র্যাবের তথ্য মতে গ্রেফতার হওয়া কবির হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে গত 4 ডিসেম্বর তাকে একাধিকবার ইনকিলাব কালচারাল সেন্টারে প্রবেশ করতে দেখা যায়। তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে সিনথিয়াকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করেছে র্যাব। পরে তাকে ঢাকায় গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামিরা। এমন তথ্যের তোলপাড় ওই সীমান্ত এলাকা। বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে মিরপুর সিসিটিভির ফ্রেম ধরে ধরে যাত্রাপথ খুঁজে পেয়েছিল যমুনা টেলিভিশন। এরপর আততায়ীদের যাত্রা আশুলিয়া হয়ে প্রাইভেট কারে চেপে ময়মনসিংহ। কিন্তু পৌঁছানোর পরই সবচেয়ে বড় প্রশ্ন, ওসমান হাদির উপর হামলাকারীরা কোন পথে কিভাবে সীমান্ত পেরিয়ে পালিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ধারাবাজার এলাকায় প্রাইভেট কার রেখে ফিলিপ স্নাল নামের এক ব্যক্তির বাইকে চড়ে ভুটিয়াপাড়ার দুর্গম সীমান্তে যায় 2 সন্দেহভাজন। এরই মধ্যে সেই মোটরসাইকেলটি উদ্ধার করেছে বিজিবি। এবার হালুয়াঘাট সীমান্ত অনুসন্ধান যমুনা নিউজের। আরও জানাচ্ছেন সহকর্মী হোসেন শাহিদ। ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ধারাবাজারের এই ফিলিং স্টেশনের আশপাশেই প্রাইভেট কার থামিয়ে ফিলিপ স্নাল নামে এক ব্যক্তির বাইকে সীমান্ত এলাকায় যায় 2 ব্যক্তি। এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ আসছিল,
এরা সিসি ক্যামেরা চেক করবো, আমরা একটু সিসি ক্যামেরা চেক করবো, এই আসে সিসি ক্যামেরা চেক করে তার বাইরে গেছে। যাদেরকে এখানে দেখছে যে আসছে বা যাদেরকে খুঁজছে, কয়টার দিকের ঘটনা? এই 11টার কথা বলছে। হালুয়াঘাট সদর পার হয়ে সীমান্তের পথে দুর্গম এলাকায় যানবাহন চলাচল সীমিত। এক পর্যায়ে হেঁটে যেতে হয় ভারত সীমান্তে। লক্ষ্য ফিলিপের বাড়ি। সীমান্ত লাগোয়া এই এলাকাটির নাম ভুটিয়াপাড়া। এখান থেকেই দেখা যায় কাঁটাতারের বেড়া। এদিক দিয়ে অপরাধী পালিয়ে যাওয়ার খবরে থমথমে পরিস্থিতি এলাকা জুড়ে। এটা গতকাল থেকে শুনছি, আগে শুনি নাই, গতকাল রাত থেকে শুনছি যে ফিলিপে নাকি এসব কাজ করছে, লোক আনছে আর না ভারতে পাচার করছে। এরা বলে লোক পাচার করে, এটুকুই জানি। অনহুনি যে ডাকার লোক পলাইছে এই পর্যন্ত আমরা জানি আর কি। দুর্গম এলাকায় 4 কিলোমিটার পায়ে হেঁটে দেখা মেলে ফিলিপের বাড়ির। ঢাকা থেকে আসা দুই ব্যক্তি এখানেই আশ্রয় নেয় এমন সন্দেহে শনিবার অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু পরিবারের দাবি কোনো অপরাধের সাথে জড়িত নয় ফিলিপ। ঢাকায় নাকি কারে উসমান হাজি না, ওরে নাকি গুলি করছে, যে গুলি করছে ওরে নাকি পার করেছে, এরকম সন্দেহজনক খুঁজতেছে ওরে। আমরা তো জানি না কি হয়েছে না হয়েছে, আমাদের মোবাইলে তখন আমরা এমবি ছিল না, তাই দেখতে পারি না কি হয়েছে। হঠাৎ করে রাতে আসছে 1টা নাগাদ, আয়সা জিজ্ঞাসা করতেছি সঞ্জয় কোথায়, সঞ্জয় কোথায়। আমার ভাই এইসবের মধ্যে জড়িত, আমরা এটা বিশ্বাস করি না। বিজিবি বলছে ধারাবাজার থেকে যে মোটরসাইকেলে অপরাধীদের সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার কথা সন্দেহ করা হচ্ছে, সেই বাহনটি ভুটিয়াপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। তবে সন্দেহভাজন যে দুজন এই এলাকায় এসেছে তারা উসমান হাদি হত্যার চেষ্টার আসামি কিনা কিংবা তারা আদৌ সীমান্ত পাড়ি দিয়েছে কিনা তা এখনো নিশ্চিত না বিজিবি। নালিতে বাড়িতে যে অপারেশনটা হয়েছে, এই অপারেশন আমি লিড করেছি। ফিলিপস নাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদের এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। পুলিশ বলেছে আমাদেরকে যে এটাই সেই মোটরসাইকেল যেটাতে করে ইয়াকে নিয়ে যাওয়া হয়েছে, এই আক্রমণকারীকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে। রাত 8:30 থেকে 9টার ভিতরে কিন্তু আমরা অলরেডি অগমেন্ট করে ফেলেছি বর্ডার রোড এলাকাগুলোতে। যত যানবাহন চলাচল করছে সেই যানবাহনগুলোকে চেকিং করা এবং একই সাথে সীমান্তর যে সম্ভাব্য রুটগুলো আছে অধিকাংশ রুটগুলোকে আমরা তখন ব্লক করে দিতে পেরেছি। এই যে কালভারটি দেখা যাচ্ছে দুইটি সুড়ঙ্গের মতো, ধারণা করা হচ্ছে এদিক দিয়েই দুইজনকে পাচার করা হয় ভারতে। ঠিক এই কালভার্টের ঠিক পাশে এই প্রায় 200 থেকে 300 গজ দূরেই হচ্ছে যে বাড়িটি এখানে রয়েছে, এটি হচ্ছে ফিলিপের বাড়ি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে আসলেই উসমান হাদির উপর হামলাকারীরা এদিক দিয়ে পালিয়েছে কিনা বা যারা এদিক দিয়ে বর্ডার ক্রস করেছে তারা সেই অপরাধীরা কিনা সেটি জানার একমাত্র মাধ্যম এখন ফিলিপ। তাই ফিলিপকে খুঁজছে সকল আইন শৃঙ্খলা বাহিনী। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। নারায়ণগঞ্জ 5 আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নিরাপত্তার সংকট ও পারিবারিক চাপে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন তিনি। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। মাসুদুজ্জামান বলেন, বিএনপির মনোনয়ন পাওয়ার পরে শহর বন্দরবাসীর কাছে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। তবে পারিবারিক চাপের কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সবার কাছে ক্ষমাও চান মাসুদ। বলেন, এই আসন থেকে বিএনপি যাকেই মনোনীত করবেন তাকে বিজয়ী করতে কাজ করবেন তিনি। আপনারা হয়তো আপনাদের অনেকেরই আছে, পর্যাপ্ত সাড়া পেয়েছি এবং যার পর নাই মনে হয়েছে তাদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মানুষের। আমি আসলে নির্বাচনটা করব না, ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো। দূর সুদানের মাটিতে শান্তি রক্ষা করতে গিয়ে ভয়াবহ ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের নারী শান্তিরক্ষী চুমকি আক্তার। মৃত্যুর আশঙ্কায় পরিবারের কাছে শেষবারের মতো পাঠানো তার একটি হোয়াটসঅ্যাপ অডিও এখন হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জের গ্রামের বাড়িতে তার মা আর বোনের কান্না যেন থামছেই না। আমি যদি পয়রা যাই এখান থেকে না যেতে পারি তাহলে আমার ছেলের দেখে রাখিস, আমার ছেলের
ছোট ভাইয়ের মতো দেখে রাখিস। এখানে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে, আমি হয়তো জীবিত নাও ফিরতে পারি, আমার ছেলেটাকে দেখে রাখিস। গুরুতর আহত হওয়ার পর অডিও বার্তায় এমন কথাই বলেছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত নারী সদস্য চুমকি আক্তার। দূর সুদানের মাটিতে শান্তির দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি ভয়াবহ ড্রোন হামলার মুখে পড়েন সৈনিক চুমকি। হামলার সময় একটি গ্রেনেড বিস্ফোরিত হলে তার ডান হাত ও ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টার যোগে প্রায় 700 কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বয়স দেয় যে বাবা তুমি আমার ছেলেরে তোমার ছোট ভাইয়ের মতো দেখবা, আমি হয়তো দেশে আর নাও ফিরতে পারি, আর তুমি আমার বাবা মাকে দেখে রাখো। যেদিন ওইখানে যে হামলাটা ঘটে সেই দিন রাত 10টার দিকে আমাকে ভয়েস মেসেজ পাঠায় যে আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার সন্তানটাকে তুমি ছোট ভাইয়ের মতো দেখো। আইএসপিআর সূত্র জানায় ওই ড্রোন হামলায় শহীদ হয়েছেন 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন 8 জন। এদেরই একজন মানিকগঞ্জের চুমকি আক্তার। বাবা মায়ের 4 মেয়ের মধ্যে সবার ছোট তিনি। সংবাদ শোনার পর থেকেই উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায় সময় কাটছে পরিবারের। আমার মেয়ে দেশে ফিরে আসুক, আমার আর মিশনের দরকার নেই। যারা জিজ্ঞাসা তারা জানি, সবাই জানি মার মুহূর্তে বুকে ফিরে আসে। চুমকির স্বামী মোহাম্মদ ইকরামুল হোসেনও বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। দাম্পত্য জীবনে তাদের একমাত্র সন্তান 2 বছর বয়সী ছেলে ইরফান। গেল 7 নভেম্বর শান্তিরক্ষী মিশনে যাওয়ার সময় সন্তানকে মায়ের কাছে রেখে দেশ ছাড়েন চুমকি। আমরা বলতাছি যে আল্লাহ ওর 2 বছর একটা বাচ্চা, আল্লাহ জানে ওরে ভালোভাবে সুস্থ করে জানি দেশে আনে। পরিবারের একটাই চাওয়া, সরকার যেন চুমকি সহ আহত সকলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। প্রয়োজনে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান স্বজনরা। রাষ্ট্রদূতের কাছে সবার কাছে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। দুপুরে উপজেলার বংশাই ব্রিজ থেকে শুরু হয়ে কালিয়াকৈর বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয় র্যালি। এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বিএনপির পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। কালিয়াকৈর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ অনেকেই এ সময় অংশগ্রহণ করেন। যুদ্ধ করে নিজের নেতৃত্ব দিয়ে এদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছিলেন। আজকে বিশেষ করে তাদেরই স্মরণে আমরা কালিয়াকৈর উপজেলা এবং পৌর বিএনপি এই বিজয় দিবসের র্যালি এবং আমরা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছি। মহান বিজয় দিবসে বরিশাল ও বাগেরহাটের মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে যুদ্ধ জাহাজ। এছাড়া ভোলায় উন্মুক্ত করা হয় কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস তৌফিক। দুপুরে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা অদম্য প্রদর্শন করা হয়। এ সময় ওয়ারশিপটি দেখতে ভিড় জমান নানা বয়সী নারী ও পুরুষ। ছুটির দিন হওয়ায় দর্শকদের আগ্রহ ছিল অনেক বেশি। লম্বা লাইনে নৌবাহিনীর জাহাজে প্রবেশ করেন তারা। অভিভাবকরা জানান শিশুদের নৌবাহিনী সম্পর্কে জানাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নিয়ে এসেছেন যুদ্ধজাহাজ দেখাতে। বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরের দিগরাজ নেভাল বার্থে উন্মুক্ত করা হয় যুদ্ধজাহাজ আবু বকর। এ সময় দর্শনার্থীরা নৌবাহিনীর নির্দেশনা মেনে জাহাজটি ঘুরে দেখেন এবং অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধকালীন কৌশল সম্পর্কে জানেন। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কার্যক্রম দেখতে দূর দূরান্ত থেকে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ ভিড় জমান। ভোলায় প্রদর্শনী হয় কোস্টগার্ড জাহাজের। ইলিশা লঞ্চ ঘাটে জনসাধারণের উন্মুক্ত রাখা হয় জাহাজ বিসিজিএস তৌফিক। জাহাজটি দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন নারী, পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কোস্টগার্ডের সক্ষমতা, সমুদ্র নিরাপত্তায় ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন প্রদর্শনীতে আসা মানুষ।